আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব লেকচার নাম্বার 5, লেকচার 5 ভার্ব 3। লেকচার 5 ভার্ব ক্লাস 3। এটা হচ্ছে আমাদের ভার্বের লাস্ট ক্লাস। আচ্ছা, আমরা এখন যে ভার্বটা পড়বো আমরা মোটামুটি ভার্ব 1, ভার্ব ক্লাস 1, ভার্ব ক্লাস 2, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিন্সিপাল ভার্ব এগুলো আমরা পড়ে ফেলছি, তাই না? আচ্ছা, এখন আমরা প্রথমত যেটা পড়বো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। কি ভার্ব ভাইয়া? রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্বটা আমরা মনে রাখবো রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত সেন্টেন্স। এই দেখেন, রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত সেন্টেন্স এ যে ভার্ব ব্যবহৃত হয় সেটি রিফ্লেক্সিভ ভার্ব। আমি আরবি দিয়ে লিখছি, আপনারা রিফ্লেক্সিভ ভার্ব পুরোটা লিখবেন। আচ্ছা দেখি, রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত সেন্টেন্স দেখেন, একটু খেয়াল করেন। আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বলতে কি বুঝি? আমি আগের ক্লাসে আপনাকে বলছিলাম রিফ্লেক্সিভ প্রনাউন, রিসিপ্রোকাল প্রনাউন। রিসিপ্রোকাল প্রনাউন হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মাই সেলফ, আওয়ার, yourself, ourselves, themselves, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। এই রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত সেন্টেন্সে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে কি? রিফ্লেক্সিভ ভার্ব। দেখেন তো, একটু খেয়াল করেন তো। আমি যদি বলি হি কিল্ড হিমসেলফ, he killed himself, দেখেন তো, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। এটা কি? রিফ্লেক্সিভ প্রনাউন। এবং এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কি? কিল্ড। তাহলে এই সেন্টেন্সের ভার্ব রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে এই ভার্বের নাম, এই সেন্টেন্সে এই ভার্বের নাম কি হবে? রিফ্লেক্সিভ ভার্ব। অথবা আমি আপনাকে আরেকটা দিতে, দেখেন তো, she fans herself, সে নিতে, দেখেন ফ্যান্স মানে হচ্ছে বাতাস নেওয়া। তাহলে she fans herself, সে নিজে বাতাস নেই, সে নিজে কি নেই? বাতাস নেই। তাহলে দেখেন তো, herself হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত সেন্টেন্স এ ভার্ব হচ্ছে ফ্যান্স মানে হচ্ছে বাতাস নেওয়া, মানে বাতাস খাওয়া। তাহলে এটা হবে কি? রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আচ্ছা, আরেকটা দিই, দেখেন তো, দে লাভ themselves, তারা নিজেদের ভালোবাসে। তারা নিজেদের কি করে? ভালোবাসে। দে লাভ themselves, দেখেন তো। তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন এবং এখানে ভার্ব হচ্ছে কোনটা? লাভ। তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত ভার্বে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, অর্থাৎ এই জায়গায় এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। ভার্বের দেখেন, যে ভার্বের সাবজেক্ট ইট হবে সেই ভার্ব, যে ভার্বের সাবজেক্ট ইট হবে সেই ভার্বের নাম হচ্ছে ইম্পারসোনাল ভার্ব। যে ভার্বের সাবজেক্ট ইট হবে সেই ভার্বের নাম হচ্ছে কি? ইম্পারসোনাল ভার্ব। দেখেন, আমি একটা উদাহরণ দিই তো আপনাকে। ইটস রেইনিং নাও। It's
রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, এখন কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এখানে ভার্ব কোনটা দেখেন তো, ভার্ব হচ্ছে রেইনিং, ভার্ব কি রেইনিং, এবং সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ইট। দেখেন তো, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন কি দ্বারা, আপনি দেখেন তো কি হচ্ছে মানে হোয়াট দ্বারা প্রশ্ন দেখেন তো, তাহলে এটা হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এই ভার্বের সাবজেক্ট যদি এটা হয় ইট, তাহলে এই ভার্বের নাম হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। এই ভার্বের নাম কি হবে, ইমপার্সোনাল ভার্ব। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, ইট ডিউ ইন উইন্টার, ইট ডিউ, ইট ডিউস ইন উইন্টার, ইট ডিউস ইন উইন্টার মানে হচ্ছে শীতকালে শিশির পড়ে, শীতকালে শিশির পড়ে। ডিউস, ডিউস, এই ডিউস এটা হচ্ছে ভার্ব এবং এই ভার্বের সাবজেক্ট হচ্ছে ইট। তাহলে যে ভার্বের সাবজেক্ট ইট, সেই ভার্বের নাম হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। তাহলে এখানে ডিউটা কি হবে, ইমপার্সোনাল ভার্ব। আমি আশা করি আপনাদেরকে ইমপার্সোনাল ভার্বটা বোঝাতে পেরেছি। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কমন ভার্ব। দেখেন তো ভাইয়া, কমন ভার্ব। এরপর আমাদের যেটা টপিকের মধ্যে আসবে সেটা হচ্ছে কমন ভার্ব। এই কমন ভার্বটা এখন যদি আপনাদেরকে পড়ায়, আপনাদের মাথা একদম গোলমাল হয়ে যাবে। কমন ভার্বটা যদি পড়াই মাথা একদম গোলমাল হয়ে যাবে। এই জন্য জাস্ট এই কমন ভার্ব আমরা হেডলাইন দিব, আমরা যেখানে নোট করব সেখানে হেডলাইন দিব। হেডলাইন দিয়ে আমরা এতটুকু জায়গা রেখে দিব, এতটুকু জায়গা, হালকা জায়গা রেখে দিব। এবং আমরা এই কমন ভার্বটা পড়বো যে কখন জানেন, আমরা যখন প্র্যাকটিস করব। মানে ভার্ব যখন প্র্যাকটিস করবে, এই ভার্বগুলো যখন প্র্যাকটিস করব তখন আমরা সেখানে কমন ভার্বটা পড়ে নেব। সেখান থেকে বেসিক নিয়ে এই যে খালি জায়গাটা রাখবো সেটা আমরা পূরণ করব। তাহলে এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কমন ভার্ব আন্ডারলাইন করেন, আন্ডারলাইন করার পরে খালি জায়গায় রেখে দেন। উদাহরণ থেকে যখন উদাহরণ পড়বো তখন সেখান থেকে পড়ে এখানে এসে আমরা কি করব, প্র্যাকটিস এই খালিঘরটা পূরণ করে ফেলবো। আশা করি বোঝাতে পেরেছি। দেখেন তো ভাইয়া, এটার নাম হচ্ছে অ্যাস্টেটিভ ভার্ব, এটার অপর নাম, এটার অপর নাম হবে নন কন্টিনিউয়াস ভার্ব। অ্যাস্টেটিভ ভার্বের অপর নাম হবে নন কন্টিনিউয়াস, নন কন্টিনিউয়াস ভার্ব। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে অ্যাস্টেটিভ ভার্ব, অ্যাস্টেটিভ ভার্বের অপর নাম হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব। সোজা কথায় বলতে গেলে যে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম করা যায় না, যে ভার্বের কন্টিনিউয়াস টেন্স করা যায় না, সেটা হবে নন কন্টিনিউয়াস ভার্ব। কি করা যাবে না, কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। আপনারা বাংলায় লিখে ফেলেন, যে ভার্বের কন্টিনিউয়াস টেন্স করা যাবে না সেই ভার্বটি হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব। এখন নন কন্টিনিউয়াস ভার্বের কতগুলা উদাহরণ আছে, আমি এগুলো আপনাদেরকে একটু লিখে দিচ্ছি, একটু খেয়াল করেন। তাহলে অ্যাস্টেটিভ ভার্বের অপর নাম হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব। নন কন্টিনিউয়াস ভার্ব কি কি হতে পারে দেখেন, ভার্বস অফ অ্যাপিয়ারিং, ভার্বস অফ পারসেপশন, ভার্বস অফ ইমোশন, ভার্বস অফ থিঙ্কিং, আর তারপর হচ্ছে হ্যাভ। দেখেন এখানে অনেকগুলা নন কন্টিনিউয়াস ভার্ব আছে। অনেকগুলো নন কন্টিনিউয়াস ভার্বের মধ্যে যেগুলো সবচেয়ে কমন এবং যেগুলোর বাইরে কোনো দিনই পরীক্ষায় আসবে না, আমি আপনাদের জন্য সেগুলো শর্ট করে লিখে দিলাম। তবে অনেকগুলো আছে, আমি জাস্ট যেগুলো পরীক্ষায় আসবে, আপনি এতটুকু নিশ্চিত থাকেন এগুলোর বাইরে পরীক্ষায় আসবে না। তাহলে সেগুলো কি হবে, লুক, সিম, সি, স্মেল, ফিল, লাইক, লাভ, বিলাইভ, প্রসেস, ওন, বিলং। এগুলো একটু মনে রাখবো। এরপরে আমরা তাহলে এতটুকু বোঝাতে পেরেছি, এগুলো হবে অ্যাস্টেটিভ ভার্ব। এরপর আমরা আরেকটা টপিকে চলে যাব। এরপরে আমাদের টপিক হচ্ছে প্রোভার্ব। কি ভার্ব, প্রোভার্ব। দেখেন ভাইয়া, এখন আমাদের টপিক হবে কি, প্রোভার্ব। প্রোভার্ব, এই প্রোভার্বটা আমরা পড়বো না। কমন ভার্বের জায়গায় আমরা যেভাবে জায়গা রাখছিলাম, প্রোভার্বের জায়গায় আমরা সেভাবে এতটুকু জায়গা রাখবো। এবং এটা আমরা কখন পড়বো, এটা আমরা সামনে যখন অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট পড়ব, আমরা প্রোভার্বটা পড়বে যে যখন অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টটা পড়ব তখন আমরা প্রোভার্ব পড়ব, তখন আমি বলে দিব, তখন আপনারা ওখান থেকে পড়ে এখানে এসে গ্যাপটা পূরণ করবেন। আশা করি আমি বিষয়টা। আচ্ছা দেখেন ভাইয়া, এই উদাহরণটা দেখেন এবং একটু মনোযোগ দেন। উই মেট হিম, উই মেট হিম। দেখেন উই মেট হিম, এখানে এই মেটটা কি ভার্ব, কে বলতে পারবেন? একটু মনোযোগ দেন তো, মেটটা কি ভার্ব বলেন তো। আমরা বলছিলাম যে ভার্বের অবজেক্ট থাকবে, যে ভার্বের অবজেক্ট থাকবে
সেই ভার্বের নাম হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকবে না সেই ভার্বের নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অথবা আমি বলছিলাম যে ভার্বের পরে ইট ব্যবহার করা যাবে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখেন তো উই মেড ইট, আমরা এটি তৈরি করেছিলাম, আমরা এটি বানিয়েছিলাম, তাহলে ইট ব্যবহার করা যাচ্ছে। অথবা উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, তোমরা কাকে বানিয়েছো, হু দ্বারা প্রশ্ন করেন, তোমরা কাকে বানিয়েছো, হুম দ্বারা প্রশ্ন করেন, তোমরা কাকে বানিয়েছো, হিম তাকে বানিয়েছিলাম, মানে হচ্ছে অবজেক্ট আছে, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে সেই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই জায়গায় এটা কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আমি এতটুকু বোঝাতে পেরেছি। একইভাবে দ্য সিলেক্টেড টিম, দ্য সিলেক্টেড টিম, তারা তাকে বানিয়েছিল, কাকে বানিয়েছিল, তাকে, অর্থাৎ অবজেক্ট আছে, অবজেক্ট হচ্ছে হিম, তাহলে যে ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি আশা করি এতটুকু বোঝাতে পেরেছি, আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, তো আমি যে জিনিসটা আগে পড়াইছিলাম সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকলে, অবজেক্ট আসলে পরিপূর্ণ অর্থ দেওয়ার কথা। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকলে পূর্ণ অর্থ দেয়, পূর্ণ অর্থ দেয়, অবজেক্ট না থাকলে পূর্ণ অর্থ দেয় না। এই জন্য আমরা ট্রানজিটিভ ভার্বকে ইনকমপ্লিট ভার্ব বলতাম, আর ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া পূর্ণ অর্থ দেয়, এই জন্য ইনট্রানজিটিভ ভার্বকে ইনকমপ্লিট ভার্ব বলতাম। তাহলে এখানে একটু মনে রাখেন, এখানে এইটা ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট আছে কিন্তু পূর্ণ অর্থ দিচ্ছে। দেখেন উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, এতটুকু বলছি। এবার আপনি আমাকে বলবেন কি বানিয়েছিলেন, কি বানিয়েছিলেন, তাকে কি চেয়ারম্যান বানিয়েছিলেন, নাকি এমপি বানিয়েছিলেন, নাকি মন্ত্রী বানিয়েছিলেন, নাকি সচিবালয়ের পররাষ্ট্র ক্যাডার বানিয়েছিলেন আপনি? তো তাহলে এখানে সেন্টেন্স ক্লিয়ার হচ্ছে না, সেন্টেন্স পূর্ণতা পাচ্ছে না। উই মেড হিম, কি বানিয়েছিলাম, দ্য সিলেক্টেড হিম, তারা তাকে সিলেক্ট করেছে, তারা তাকে বানিয়েছে, কি বানিয়েছে? তাহলে অবজেক্ট থাকা সত্ত্বেও, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকা সত্ত্বেও এই ভার্বে কি হচ্ছে না, পূর্ণ অর্থ দিচ্ছে না। এখন দেখেন কখন পূর্ণ অর্থ দেবে, দেখেন এই সেন্টেন্সটা, এবার আমরা এদিকে তাকাই তো একটু, দেখেন তো উই মেড হিম এ চেয়ারম্যান, কি বললাম, এ চেয়ারম্যান, এবং এটাকে দিলাম, দেখেন তো কি, উই মেড হিম লিডার, আ লিডার, আমরা তাকে একজন নেতা বানিয়েছিলাম। এবার আপনি বলেন ভাইয়া, এবার আপনি দেখেন, এবার কি বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে? অবশ্যই পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। কেন? আমি নতুন করে এখানে কি সংযোগ করেছি, চেয়ারম্যান সংযোগ করেছি, এখানে কি সংযোগ করেছি, লিডার সংযোগ করেছি। তাহলে এবার দেখেন এই নতুন করে এইটা এবং এটা সংযোগ করার কারণে ট্রানজিটিভ ভার্ব অর্থ প্রকাশ করে, ট্রানজিটিভ ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। তাহলে এই রকম যদি নতুন করে একটা অংশ সংযোগ করার কারণে যদি ট্রানজিটিভ ভার্ব পূর্ণ অর্থ সম্পন্ন করতে পারে, তাহলে ওই ভার্বের অপর নাম হবে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে কি হবে, ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে এটার নাম কি, ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। আচ্ছা, এতটুকু বোঝাতে পেরেছি ফ্যাক্টিটিভ ভার্ব। নতুন করে যে অংশটা অ্যাড করেছি, নতুন করে যে অংশটা যোগ করেছি, সেই অংশের নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে এখানে এটা হবে কি, ফ্যাক্টিটিভ অবজেক্ট। এতটুকু মনে রাখেন, উ দিয়ে অবজেক্ট, এফ দিয়ে ফ্যাক্টিটিভ। তাহলে আমি আপনাদেরকে ফ্যাক্টিটিভ ভার্ব এবং ফ্যাক্টিটিভ অবজেক্ট বিষয়টা বোঝাতে পেরেছি। এবার আমরা বাংলা কথাটা একটু লিখব। দেখেন ভাইয়া, যে সকল ট্রানজিটিভ ভার্ব, টিভি মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব যুক্ত বাক্যের
পূর্ণ অর্থ প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হয় সেই সকল বাক্যের ভার্বকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে এবং নতুন যে অংশটি যোগ করব সেটির নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু ফ্যাক্টিটিভ ভার্ব লিখে দিচ্ছি। দেখেন, কিছু ফ্যাক্টিটিভ ভার্ব লিখে দিচ্ছি। ফ্যাক্টিটিভ ভার্ব এগুলোর বাইরে প্রশ্নে কোনোদিনই আসবে না। ফ্যাক্টিটিভ ভার্ব প্রথমত আমি লিখব মেড, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেড, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট এবং চুজ, নমিনেট। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এগুলো যদি মনে রাখেন তাহলে এতটুকু যথেষ্ট। এগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, এগুলো মনে রাখতে পারলে আমাদের যথেষ্ট। ওকে, এখন আমরা এরপরে দেখব অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে 12টি। অক্সিলিয়ারি ভার্ব 12টি। এই 12টির মধ্যে এ বি মানে অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, ক্যান, শ্যাল, উইল, মে, ইউজ টু, আউট টু, মাস্ট, ডিয়ার, নিড। আর অক্সিলিয়ারি ভার্বের মধ্যে যে বি ভার্বটা আছে এই বি ভার্বকে আবার আমরা 8টা পাই। এই বি ভার্বের মধ্যে ভার্ব হচ্ছে 8টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, 8টি ভার্ব। আবার এখানে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে ডু ভার্ব আছে। এই ডু ভার্ব হচ্ছে 3টা। ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাস। তারপরে হ্যাভ ভার্ব আছে। অক্সিলিয়ারি ভার্বের হ্যাভ ভার্ব হচ্ছে 3টা। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই নিচেরগুলোকে প্রাইমারি অক্সিলিয়ারি বলা হয়। নিচের এই ভার্বগুলোকে প্রাইমারি অক্সিলিয়ারি বলা হয়। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। তাহলে আমরা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কয়টা পাবো দেখেন তো একটু। 8টা, 3টা, 6টা। তাহলে আমাদের প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হবে কয়টা? 14টি। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হবে কয়টি? 14টি। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে? অক্সিলিয়ারি ভার্ব কয়টা? 12টা। বি ভার্ব কয়টা? 8টা। ডু ভার্ব কয়টা? 3টা। হ্যাভ ভার্ব কয়টা? 3টা। আর প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কয়টা? 14টি। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। এরপর আমরা আরেকটা দেখব। এই বি ভার্বগুলো, এখানে একটা জিনিস মনে রাখবেন, এই বি ভার্বগুলো অক্সিলিয়ারি। বি ভার্বগুলো অক্সিলিয়ারি এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। PRINCIPAL প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, ব্যবহার হয়। দেখেন একটু, এই বি ভার্বগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হবে এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে। প্রিন্সিপাল ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার হবে দেখেন তো। আই এম আ স্টুডেন্ট, কি বললাম? আই এম আ স্টুডেন্ট। এখানে একটা ভার্ব আছে। কয়টা ভার্ব? একটা ভার্ব। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এটা হচ্ছে বি ভার্ব। অথবা বললাম আই হ্যাভ আ পেন, কি বললাম? আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এখানে কোনো ভার্ব নেই, তাহলে হ্যাভটা হবে প্রিন্সিপাল ভার্ব। আশা করি আমি এতটুকু ক্লিয়ার করাতে পেরেছি। আপনাদের জন্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্যের বিশাল সমাহার থাকবে। উক্ত চারণের মেলায় আপনি আপনার পরিবার পরিজন সহ সমানভাবে আমন্ত্রিত। মেলা 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 আগামী 10, 11 ও 12 ফেব্রুয়ারি কর্ণফুলী সরকারি কলেজ মাঠে এক বিশাল তারুণ্য মেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় আপনারা সকলেই সমানভাবে আমন্ত্রিত। মেলায় থাকবে খেলাধুলা, খাবারের আয়োজন সহ বিভিন্ন পণ্যের বিশাল সমাহার। চেঙ্গুরি ভিডিও বানাইতাম।
আমরা দেখব বেস ফর্ম ভার্সেস প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম ভার্সেস প্রেজেন্ট ফর্ম। এখন বেস ফর্ম কোনটা হবে আমি একটু বুঝাই। দেখেন, বেস ফর্ম মানে হচ্ছে, বেস ফর্মের অপর নাম হচ্ছে মৌলিক ফর্ম। আমি যদি বলি মৌলিক, একটু মাথায় রাখেন, মৌলিক মানে যেটাকে আর ভাঙা যাবে না। বেস ফর্ম মানে হচ্ছে মৌলিক, যেটাকে আর ভাঙা যাবে না। আপনি কি চাইলে ডু কে কি আরো শর্ট ফর্ম করতে পারবেন? না, পারবেন না। আপনি কি ওয়ার্ক এটাকে শর্ট ফর্ম করতে পারবেন? পারবেন না। রানকে পারবেন? পারবেন না। আপনি এখান থেকে একটা কি বাদ দেন, একটা অক্ষর বাদ দিলে, একটা লেটার বাদ দিলে, এটা তো আর কিছুই নেই, এটা কি আর কোনো ওয়ার্ডই হলো? অর্থাৎ একটা লেটার বাদ দিলে আর ওয়ার্ডই থাকবে না। যে অংশ থেকে একটা লেটার বাদ দিলে ওয়ার্ড থাকবে না, সেই অংশটা হচ্ছে মৌলিক ফর্ম অথবা বেস ফর্ম। সেই অংশটা কি ফর্ম? বেস ফর্ম। এবং যেখান থেকে কয়েকটা অক্ষর বাদ দিলে শব্দ ঠিক থাকবে, ওয়ার্ড ঠিকঠাক থাকবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সেটা কি? প্রেজেন্ট ফর্ম। যেমন এখানে দেখেন তো, তাহলে এটা কি, এগুলো কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম, PRESENT, প্রেজেন্ট ফর্ম। দেখেন, একটু দেখেন, আমি এখান থেকে যদি এস বাদ দিয়ে দিই কোনো সমস্যা হবে? ইএস বাদ দিলে কোনো সমস্যা হবে না। এখান থেকে এস বাদ দিলে কোনো সমস্যা হবে? এখান থেকে এস বাদ দিলে কোনো সমস্যা হবে? লেটার ঠিকঠাক, ওয়ার্ড ঠিকঠাক থাকবে। তাহলে ডাস থেকে ইএস বাদ দিতে পারবো, এখান থেকে এস বাদ দিতে পারবো, এখান থেকে এস বাদ দিতে পারবো। তাহলে বেস ফর্ম হচ্ছে মৌলিক, যেখান থেকে কোনো ওয়ার্ড বাদ দিলে, কোনো লেটার বাদ দিলে ওই ওয়ার্ডটা ঠিকঠাক থাকবে না। আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে লেটার বাদ দেওয়া যাবে, ওয়ার্ড ঠিক থাকবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুইটাই প্রেজেন্ট টেন্স, দুইটাই কি? প্রেজেন্ট টেন্স। দেখেন, বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুইটাই কি? প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ দুইটার অপর নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, দুইটা একসাথে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আশা করি আমি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। এবার আমি বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের সংজ্ঞাটা একটু দেখি। দেখেন কিরকম। যে ওয়ার্ড থেকে ইএস এস ইডি, দেখেন তো, যে ওয়ার্ড থেকে ইএস এস ইএস অথবা ইডি বাদ দিলে, আরেকটা আছে আইএনজি, ইডি আইএনজি বাদ দিলে, দেখেন তো, আমি যদি, আচ্ছা দেখেন, আইএনজি বাদ দিলে, এইগুলো যদি বাদ দেওয়া হয়, বাদ দিলে কি ঠিক থাকবে? ওয়ার্ড ঠিক থাকবে, ওয়ার্ড ঠিক থাকবে। সেগুলোই কি ফর্ম? সেগুলো প্রেজেন্ট ফর্ম, PRESENT, প্রেজেন্ট ফর্ম। আর যে ওয়ার্ডকে, যে ফর্মকে, অর্থাৎ যে ওয়ার্ডকে সংক্ষিপ্ত করা যাবে না, আর কোনো ছোট করা যাবে না, ছোট করা যাবে না, সেগুলো হচ্ছে বেস ফর্ম। সেগুলো কি ফর্ম? বেস ফর্ম। কিন্তু বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুইটাই প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুটি কোথায় ব্যবহৃত হয়? দুটি প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, দুটি প্রেজেন্ট টেন্স এ ব্যবহৃত হয়। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে। তাহলে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এর কনসেপ্টটা আমি ক্লিয়ার করাতে পেরেছি। হ্যাভ এবং হ্যাজ এ, মনে রাখবেন, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ হবে সিঙ্গুলার এবং হ্যাভ হবে প্লুরাল। হ্যাভ কি হবে? প্লুরাল। হ্যাভ এবং হ্যাসের মধ্যে হ্যাজ হবে সিঙ্গুলার এবং হ্যাভ হবে প্লুরাল। তবে এখানে একটা জিনিস দেখেন, দেখেন, হ্যাজ
হ্যাভ হ্যাড। একটা জিনিস ক্লিয়ার করেন, দেখেন হ্যাভ এটাও প্রেজেন্ট ফর্ম, হ্যাভ এটাও প্রেজেন্ট ফর্ম। এখানে হ্যাভটা হচ্ছে হ্যাজটা হচ্ছে বেস ফর্ম, হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, PRESENT প্রেজেন্ট ফর্ম, এবং হ্যাভটা হচ্ছে বেস ফর্ম, বেস ফর্ম। আর হ্যাডটা হচ্ছে ফার্স্ট টেন্স মানে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম। আশা করি আমি এতটুকু ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে এটা কি হবে, হ্যাডটা হবে এখানে হ্যাজ হবে সিঙ্গুলার, হ্যাভ হবে প্লুরাল, এবং হ্যাজটা হবে প্রেজেন্ট ফর্ম, হ্যাভটা হবে বেস ফর্ম, হ্যাডটা হবে ফার্স্ট ফর্ম। এখন আমি যদি কি করতে যাই, প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে লিখতে যাই, তাহলে লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাড হ্যাড। অর্থাৎ এটা হবে প্রেজেন্ট ফর্ম B1, এটা হবে পাস্ট ফর্ম B2, এটা হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে B3। অর্থাৎ আমরা গু, ওয়েন্ট, গং এভাবে B1 B2 B3 পড়ি না, তাহলে এরকমের মধ্যে প্রেজেন্ট ফর্মে হবে হ্যাভ হ্যাজ, হ্যাড হ্যাড, B2 হবে হ্যাড এবং B3 হবে হ্যাড। আমি এতটুকু ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিই, এরপর আমি একটা সংজ্ঞা দিব। দেখেন হি শুড, হি শুড, এখানে দিলাম হ্যাভ বা হ্যাজ। একটু খেয়াল করেন, হ্যাভ বা হ্যাজ কমন সেন্স। এখানে দেখেন একটু খেয়াল করেন, হি শুড হ্যাভ বা হ্যাজ কমন সেন্স। এখানে শুডের পরে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হি শুড হ্যাজ কমন সেন্স হবে না। দেখেন নর্মালি হি এর জন্য হ্যাজ হওয়ার কথা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে হ্যাজ হওয়ার কথা, কিন্তু এখানে হ্যাজ হবে না। এখানে হবে কি, এখানে হ্যাজ হবে না, এখানে হবে কি হ্যাভ। তাহলে কি হবে, হি শুড হ্যাভ কমন সেন্স, হি শুড হ্যাভ কমন সেন্স। এবার আমি আপনাকে একটা জিনিস বুঝাই, দেখেন এই শুডটার নাম হচ্ছে মডাল অক্সিলিয়ারি। এটার নাম কি, মডাল অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি। একটা জিনিস মাথায় রাখবেন, মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে, মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, অলওয়েজ ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম। কারণ এখানে দেখেন তো হ্যাভটা হচ্ছে বেস ফর্ম, হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের হ্যাজ হওয়ার কথা, কিন্তু এখানে মডাল অক্সিলিয়ারি ভার্ব শুড আসার কারণে এখানে হ্যাভ হয়ে গেছে, অর্থাৎ বেস ফর্ম হয়ে গেছে। এই জন্য আপনারা এখানে একটা জিনিস মাথায় রাখবেন, মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে, মডাল অক্সিলিয়ারি এর পরে, এরপরে ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম বসে। আমি আশা করি এতটুকু বোঝাতে পেরেছি, এতটুকু বোঝাতে পেরেছি। এরপরে সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে একটু কথা বলবো। তাহলে এগুলা কি, এগুলা হচ্ছে নাউন। আচ্ছা দেখেন, এগুলো ভার্ব, এগুলো নাউন। ভার্বের শেষে যদি এস আসে, এস বা ইএস আসলে, ভার্বের শেষে এস বা ইএস আসলে সেগুলো হবে সিঙ্গুলার ফর্ম, সেগুলো কি হবে, সিঙ্গুলার ফর্ম, এগুলো হচ্ছে ভার্ব। আর ভার্বের পরে যদি এস বা ইএস না আসে সেগুলো হবে প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম। আচ্ছা, তাহলে ভার্বের পরে এস বা ইএস নাই, এগুলো হবে প্লুরাল ফর্ম, এবং এই ভার্বের পরে এস বা ইএস আসে, এগুলো হবে সিঙ্গুলার ফর্ম। এবার দেখেন এগুলো হচ্ছে নাউন। এই নাউনের শেষে এস বা ইএস আসে, নাউনের শেষে যদি এস বা ইএস আসে সেগুলো হবে প্লুরাল। আর নাউনের শেষে যদি এস বা ইএস না আসে, পেন, অ্যাপল, বুক,
পেন, অ্যাপল, বুক এগুলো হবে সিঙ্গুলার। আমি এখানে যে বিষয়টা ক্লিয়ার করাতে চাচ্ছি সেটা হচ্ছে ভার্বের শেষে যদি এস বা ইএস আসে সেটা হবে সিঙ্গুলার, এবং এস বা ইএস না আসলে সেগুলো হবে প্লুরাল। আর নাউনের শেষে যদি এস বা ইএস আসে সেগুলো হবে প্লুরাল, এবং নাউনের শেষে যদি এস বা ইএস না আসে সেগুলো হবে সিঙ্গুলার। আশা করি আমি এতটুকু ক্লিয়ার করতে পেরেছি। এখন এতটুকুর মধ্যে আমাদের ভার্ব 3 ক্লাস শেষ, এবং এরপর আমরা 6 নাম্বার ক্লাসের জন্য অপেক্ষা করব। শুরু থেকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে ইংলিশে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, আমি এটা কনফিডেন্স দিয়ে বলতে পারবো। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।